আমি মিরাজ। অবসর সময়ে গাছের নিচে বসে আমরা তিন বন্ধু আড্ডা দেই। বেশ কয়েকদিন ধরে এখানে আমি আর রনি বসে আড্ডা দেই, কারণ আমাদের আর এক বন্ধু আকাশ, সে গেছে তার নানুর বাড়ি বেড়াতে। আজই চলে আসার কথা। আমাকে অবশ্য বলেছিল ওর সাথে যাওয়ার জন্য, কিন্তু আমার কিছু কাজ থাকায় আমি আর যেতে পারিনি। আমরা এখন ওর জন্যই বসে অপেক্ষা করছি। বলতে বলতে বান্দা হাজির। তা নানুর বাড়ি কি ঠিক মতো খাওয়া দাওয়া করিসনি, নাকি সারাদিন বাদরের মতো এ গাছে ও গাছে ঝুলে বেরিয়েছিস? মুখটা তো শুকনো পাপড়ের মতো হয়ে গেছে রে। নানুর বাড়ি গিয়ে যদি চুপটি মেরে বসে থাকি তাহলে আর গেলাম কি করতে? বাড়িতে থাকলেই হতো। তা যা বলেছিস, বাড়িতে থাকতে থাকতে ভুলেই গেছি যে মানুষ ঘুরতেও যেতে পারে। এই চল না, সবাই কোথাও ঘুরতে যাই। আচ্ছা মিরাজ, তুই তো তোর দাদুর বাড়িও কখনো যাসনি। আমরা তো সেখানেও যেতে পারি। তোর দাদুর বাড়িও দেখা হলো, আর সেখানে গিয়ে আমরা এই বর্ষায় অনেক মাছও ধরতে পারবো এবং বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে মজাও করতে পারবো। কিন্তু আমার দাদু সবসময় ওখানে যেতে নিষেধ করতো। আরে এখন নিষেধ করার মতো তোর দাদু তো আর নেই। আর তুই ওখানে না গেলে তো বুঝতেই পারবি না যে কেন তোকে ওখানে যেতে দেয়নি। আর তোর সাথে তো আমরা আছি, তুই এত ভয় পাচ্ছিস কেন? ঠিক আছে, তোরা যখন বলছিস দেখি কি হয়। তাহলে তোরা সবাই কাল সকাল সকাল রেডি থাকিস। এই বলে তারা আজকের মতো উঠে পড়ল এবং বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। পরের দিন সন্ধ্যায় তারা বাস থেকে নেমে মিরাজের দাদুর বাড়ির দিকে রওনা দিল। বাস স্টপ থেকে মিনিট পাঁচেক দূরে তার দাদুর বাড়ি। তাই তারা রিক্সা বা সিএনজি না নিয়ে পায়ে হেঁটে চলতে লাগলো। গ্রামের মেঠো পথ দিয়ে তারা গল্প করতে করতে হাঁটছে। রাস্তার দুই পাশের খোলামেলা মাঠ, ধানক্ষেত সহ সব কিছুই চাঁদনি রাতে যেন অসম্ভব সুন্দর লাগছে। তারা প্রায় বাড়ির কাছাকাছি চলে আসলো। আকাশ দেখতে পেল রাস্তার পাশে একটা বড় পুকুর, চারিদিকে ঝোপঝাড় আর বড় বড় গাছ। ভাবলো এখানে মাছ ধরলে কেউ টেরই পাবে না। ভাই দেখ পুকুরটা কত বড়, আর এর চারপাশে যা ঝোপঝাড়, তাতে কেউ বুঝতেও পারবে না যে আমরা ওখানে বসে মাছ ধরছি। আজ রাতেই এখানে এসে মাছ ধরবো। আরে আগে তো বাড়ি চল, তারপর দেখা যাবে কি করা যায়। এই বলে তারা বাড়ির দিকে রওনা দিল। বাড়ি গিয়ে খাওয়া দাওয়ার পর সবাই গল্পের আড্ডা বসায়। মিরাজের কাকা তাদেরকে গ্রামের বিভিন্ন বিষয় নিয়ে গল্প করছিল, আর তাদের উদ্দেশ্যে বলে, তোমরা আর যাই করো, রাতে কখনো বাইরে বের হবে না। যেখানে মানুষের চলাচল কম সেখানে তো মোটেই না। এই বলে মিরাজের কাকা ঘুমাতে গেল। কিছুক্ষণ পর দেখা গেল রাতের অন্ধকারে তারা তিনজন বেরিয়ে পড়ে সেই পুকুরে মাছ ধরতে। আর পুকুরের এক ধারে বসে তারা মাছ ধরতে থাকে আর গল্প করতে থাকে। এই রাতে মাছ ধরতে এসে তাদের চোখে মুখে কোনো ভয় নেই, আছে শুধু মাছ ধরার আনন্দ। দেখলি মিরাজ, এমন রাতে পুকুরের পাশে বসে মাছ ধরতে কেমন রোমাঞ্চকর লাগছে। যদিও ঝোপঝাড়ের মশা কামড়াচ্ছে, তারপরও কেমন ভালো লাগছে বল। সত্যিই তো, আমরা কবে যেভাবে বসে সবাই মাছ ধরেছি মনেই পড়ে না। আমার তো বেশ ভালোই লাগছে। আসলে আমারও খুব ভালো লাগছে, কিন্তু কাকার এইভাবে নিষেধ করার পরও এখানে আসাটা কি ঠিক হয়েছে তাই ভাবছি। তাছাড়া পুকুরের মালিক যদি দেখে ফেলে তাহলে কি হবে? সে তো আমাদেরকে গাছের সাথে বেঁধে রাখবে। তারা এই সব নিয়েই একে অপরের সাথে কথা বলছিল আর মাছ ধরছিল, কিন্তু তারা জানেও না যে তাদের জন্য কত বড় বিপদ অপেক্ষা করছে। দেখা যায় পুকুরের মালিক রফিক এবং তার সাথে আরও একজন লোক মিরাজদেরকে দূর থেকে দেখছে আর তাদের কথাও শুনতে পাচ্ছে। পুকুরের মালিক রফিক গিয়ে বলল, কিরে হতচ্ছাড়ার দল, তোদের দেখে তো এ গায়ের কেউ বলে মনে হচ্ছে না। অন্য গ্রাম থেকে এসেছিস মাছ চুরি করতে? দাঁড়া, আজকে তোরা বুঝবি মাছ চুরি করার শাস্তি কি। এরপর পুকুর মালিক ভোলাকে বলল ওদেরকে বেঁধে পানিতে ফেলে দিতে, যাতে এই পুকুরে চুরি করার সাহস আর কারো না হয়। ওরা সবাই পুকুর মালিকের কাছে অনেক অনুরোধ করলো, অনেক কিছুই বলল, কিন্তু সে তাদের কোনো কথাই শুনল না।
কিন্তু এ কী কাণ্ড! ভোলা কোনোভাবেই তাদেরকে ধাক্কা দিয়ে একটু সরাতে পারছে না, যেন দেয়ালের মতো কেউ তাদেরকে শক্ত করে ধরে রয়েছে। এটা দেখে পুকুর মালিক রেগে গিয়ে ভোলাকে বলল, কিরে হারামজাদা, গায়ে জোর নেই? খাস তো হাতির মতো, আর এই 3টে ছাগলকে ধাক্কা দিতে পারছিস না? এই কথা বলতে বলতেই ভোলাকে কে যেন সজোরে ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দিল। এই মরেছে! কিরে ভোলা, তুই ওদেরকে ফেলতে গিয়ে নিজে কিভাবে পড়ে গেলি? না, পরিস্থিতি বেশি একটা ভালো ঠেকছে না, তাড়াতাড়ি পালা এখান থেকে। কিন্তু দেখা যায় কোনো এক অদৃশ্য শক্তি তাকে উল্টো করে ঝুলিয়ে পুকুরের ওপর রেখে দিয়েছে। আমাকে ছেড়ে দে বাপ, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। আমি তো আজ পর্যন্ত কোনো ভূতের ক্ষতি করিনি, আমাকে ছেড়ে দে। রফিক মিয়া এটা জানতো না যে সে কোনো ভূতের ক্ষতি করেনি, কিন্তু সাধারণ মানুষকেই মেরে ভূত বানিয়ে দিয়েছে। রফিক মিয়াকে পানিতে চুবিয়ে মেরে ফেলে সেই আত্মাটা, আর ওদেরকে বেঁধে রাখা রশিটাও খুলে দেওয়া হয়। কিন্তু এতক্ষণ এমন সব ভয়ানক কাজকর্ম দেখে তারা ভয়ে আতঙ্কে সেখান থেকে পালাতে থাকে। তারপর সব ঘটনা খুলে বলতে থাকে ওরা। সব কিছু শোনার পর ওর কাকা বলে, দেখো, তোমাদেরকে তো আমি আগেই বলেছি তোমরা রাতে কোথাও বের হবে না, কারণ আমাদের গ্রামে রাতে ভূতের চেয়ে মানুষের ভয় বেশি। এরা নিজেদের স্বার্থে কাউকেই মারতে ভয় পায় না। কিন্তু কাকা, ওটা আসলে কে ছিল যে আমাদেরকে বাঁচালো? তোর বাবা। আমার বাবা? তাহলে শোন, ওই রফিক মিয়া আর তোর বাবা ছিল খুবই ভালো বন্ধু। ওরা দুইজন যা কাজ করত তাতে ওদের ভালো মতো চলতো না, তাই ওদের জমানো টাকা দিয়ে ওই পুকুরটা কিনে নেয়। তারপর ওই পুকুরের মাছ বিক্রি করে ওদের ভালোই চলছিল। তবে তোর বাবা ওই পুকুরের 3 ভাগের 2 ভাগের মালিক ছিল, আর রফিক মিয়া ছিল 1 ভাগের। দিন দিন তোর বাবা বেশ উন্নতি করতে থাকে, কিন্তু রফিক মিয়ার খুব হিংসে হয়, কারণ সে খামখেয়ালিভাবে চলে তার টাকা পয়সা নষ্ট করত, আর সুদে টাকা নিতে নিতে অনেক ঋণগ্রস্ত হয়ে যায়। তখনও ভাবলো, যদি তোর বাবা না থাকে তাহলে পুকুরের টাকা সবই ওর। একদিন পুকুর পাড়ে বসে তোর বাবা চারপাশটা দেখাশোনা করছিল। তখন কেউ একজন পিছন থেকে এসে তোর বাবার গলা চেপে ধরে। দুজনের মধ্যে ধস্তাধস্তি চলতে থাকে। মুখের ওপর থেকে কাপড় সরে গেলে দেখা যায় সে আর কেউ না, ওরই কাছের বন্ধু রফিক। ঠিক তখন কেউ একজন পিছন থেকে তোর বাবার মাথায় আঘাত করে, আর সে পড়ে যায়। তারপর ওরা তোর বাবাকে ওই ঝোপঝাড়ের মধ্যে কবর দিয়ে আসে। তোর দাদা তখন দূর থেকে সব কিছু দেখে ফেলে। তারপর বাড়িতে এসে আমাদেরকে সব কিছু বলে, আর ওদের থেকে সব সময় দূরে থাকতে বলে, না হলে ওরা আমাদেরকেও বাঁচতে দেবে না। এই জন্য তোর দাদা তোকে নিয়ে দূরে কোথাও চলে যায়, যাতে ওরা তোর কোনো ক্ষতি করতে না পারে। কিন্তু যখন ওরা আজ তোদেরকেও মারতে চাইলো, তখন তোর বাবা আর চুপ থাকলো না, সে তার প্রতিশোধ নিল। এই জন্য দাদু আমাকে সব সময় এখানে আসতে নিষেধ করত। আজ সব কিছুই ভালো মতো বুঝতে পারলাম।